আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে আসার কারণ সেটা হচ্ছে যে আপনাকে দেখে আগেও বলছি এখনো বলছি, আমাদের সাবেক আইনমন্ত্রী আছেন আনিসুল ইসলাম, পলক, আমির হোসেন আমু, দীপু মনি সহ 10 জন, এই 10 জনকে হত্যার ফাইনাল কিলিং কেন্দ্রীয় কারাগার। সেখানে আসলে কি ঘটতে চলছে বা কি ঘটবে আগামী 5 থেকে 7 দিনের ভেতরে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছেন, বিভিন্ন খবর আসছে। আমার কাছে এ পর্যন্ত যে খবর আসছে, আমার জানা মতে আমি প্রায় 12 জনের খবর জানি, যারা কিনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, যাদেরকে অলরেডি বিভিন্ন জায়গা থেকে এনে কারাগারে তুলে দেওয়া হয়েছে। এখানে আগ থেকেই আছেন আমির হোসেন আমু, তারপর আমাদের ষষ্ঠ আইনমন্ত্রী দীপু মনি, এরপরে আমাদের আরো অনেক নেতারা, প্রায় উচ্চপদস্থ প্রায় 40 জন নেতা অলরেডি এই কেরানীগঞ্জের এই কারাগারে আছেন। এবং সাথে এখন সারা বাংলাদেশ থেকে যতটুকু খবর পেয়েছি এ পর্যন্ত প্রায় 300 জনকে এনে এই কারাগারে রাখা হয়েছে। এখন সবাই আশঙ্কা করছেন আসলে এখানে কি ঘটবে। এখানে আসলে যা ঘটতে যাচ্ছে বলে আমার ধারণা বা আমার সোর্স বলছে, সেটা হয়তো খুব ভয়াবহ এবং মর্মান্তিক হবে। এই কারাগার হয়তো আবার ইতিহাসের কালো অধ্যায়ে পতিত হবে। তার কারণ হচ্ছে যে আজকে আধা ঘন্টা আগে যে খবর পেলাম, সেটা তো হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে প্রায় 300 জামাত শিবিরের কর্মী, যারা দুর্দান্ত ফাইটার এবং যাদের 8 পিস কিছু নাই, এরকম অনেক কর্মীকেও সেই কারাগারেই স্থানান্তর করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে মামলা কিন্তু নাই। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে যে হয়তো কোথাও চুরি, ছিনতাই, এই ধরনের মামলা দেখানো হয়েছে। মানে 88-এর মামলাই বেশি এই জামাত শিবিরের কর্মীদের। কারণ হচ্ছে 88-এর মামলায় আপনার যে কোনো সরকারের আমলে 2 থেকে 3 দিনের ভিতরে জামিন হয়ে যায়। এইসব মামলায় তাদেরকে ধরার পরে তাদেরকেও সেম একই কারাগারে এনে রাখা হয়েছে। এবং কারাগারের কারারক্ষী থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 60% অলরেডি চেঞ্জ করে ফেলা হয়েছে, যাতে এবং নতুন যাদেরকে আনা হয়েছে তারাও এইসব রাজনৈতিক দলের সমর্থকদেরকে নেওয়া হয়েছে। এবং ওখান থেকে এক কারারক্ষীর যে ভাষ্য, সে আমাকে যতটুকু বলেছে, সে বলেছে দেখেন, এই যে আওয়ামী লীগের এতগুলো নেতাকর্মীকে এখানে আনা হয়েছে, প্রায় 350 নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে এনে এখানে বন্দী করা হয়েছে, কিন্তু হাই প্রোফাইল 10 জন আছে যাদের উপরে সবচেয়ে বেশি দৃষ্টি। তার মধ্যে দীপু মনি আছেন, তার মধ্যে আপনার আমাদের সাবেক আইনমন্ত্রী আছেন, আমির হোসেন আমু আছেন, এরপরে পলক আছে। এই ধরনের প্রায় 10 জনকে টার্গেট করে রাখা হয়েছে যে এরা হয়তো কিলিং এর শিকার হতে পারে। তো তাকে প্রশ্ন করার পর সে বললো যে ভাই, কিলিংটা এভাবে হয়তো কেউ বাহির থেকে গিয়ে এই কিলিং করছে না বা কেউ করবেও না এভাবে। যার কারণে অনেকগুলো নাটক চলছে। আগামী 5 থেকে 7 দিনের ভিতর, তার যে খবর, আগামী 5 থেকে 7 দিনের ভেতরে একটা কারা বিদ্রোহ হবে। আর সেই কারা বিদ্রোহে হয়তো এই 8-10 জনকে ওখানেই পিটাইয়া মারা হবে কারাগারের ভেতরে। এবং যেটাকে বলা হবে যে এখানে আসলে ওই অন্যান্য দলের নেতা কর্মীরা ছিলেন, যাদের বিরুদ্ধে অতীত সরকারের আমলে বিভিন্ন মামলা ছিল, তারা রুদ্র হয়ে বা তারা ক্ষোভে ফেটে পড়ে এইসব আওয়ামী লীগের দোষরদেরকে পিটিয়ে মেরে ফেলেছেন। এই ধরনেরই একটা প্ল্যানিং, এবং আমারও মনে হচ্ছে যে সেটাই ঘটতে যাচ্ছে। তার কারণ দেখেন, আজকে 2-3 দিন ধরে দেশের যে পরিস্থিতি, তাতে দেখেন যে নির্বাচনের একটা ভাবধারা চলতেছে। এগুলো সবগুলো নিয়ে যখন আমরা সকলেই ব্যস্ত, এর ভেতরেই কিন্তু সারা বাংলাদেশ থেকে 300 আওয়ামী লীগের নেতা, যারা কিনা প্রভাব বিস্তার করতে পারেন যে কোনো মুহূর্তে, তাদেরকে ধরে এনে এই কারাগারে নিয়ে আসা হয়েছে কেরানীগঞ্জে। এবং সেখানেই আনা হয়েছে। তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের নেতাকর্মীরা বেশি, এর ভিতরে আবার যেটা সে কারারক্ষী বললেন যে প্রায় 4 থেকে 500 শিবির কর্মী, একদম অরিজিনাল জামাতের কর্মী, তার মধ্যে সবচেয়ে বেশি রাজশাহীর, এদেরকে আনা হয়েছে। এদের সবাইকে ওখানে রাখা হয়েছে, কিন্তু এই জায়গায় এদেরকে রাখার কথা না। কারণ হচ্ছে যে এরা এত হাই প্রোফাইল কোনো নেতাও না, কোনো মামলাও না, এদের কারো বিরুদ্ধে কোনো হত্যা ধর্ষণের মামলা নাই, হয়তো ভাঙচুরের কিছু মামলা দিয়ে, নতুন মামলা, এগুলো সবগুলো মামলা খুব নতুন মামলা দিয়ে এদেরকে আনা হয়েছে।
এবং এরা কিন্তু এই মামলার কোনো আসামিও না, এরা হচ্ছে দেখিলে চিনিব এই ধরনের আসামি, এভাবে করে তাদেরকে দিয়ে ওখানে বিদ্রোহ করাবে যে সাবেক ফেসিস্টের এইসব নেতারা এখানে আছে, তাদেরকে পিটে মেরে ফেলবে। তার মধ্যেই আছে, আমি আপনাকে দেখে আগেও বলছি এখনো বলছি, আমাদের সাবেক আইনমন্ত্রী আছেন আনিস ইসলাম, পলক, আমির হোসেন আমু, দীপুমণি সহ 10 জন। এই 10 জনকে হত্যার ফাইনাল কিলিং মিশন, যেটা 5 থেকে 7 দিনের ভেতরে ঘটবে, এবং এই কারাগার ইতিহাসের আর একটা কালো অধ্যায় রচিত হবে বলে এই পর্যন্ত আমার কাছে এতটুকুই খবর। তারা পৃথিবী ওগুলো দেখতেছে। দীপু চন্দ্র দাসকে যেদিন ভালুকাতে জিন্দা পিটিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই দিনই এই ইউনূস সরকারের কপালে আগুন লেগে গেছে, এরা জানেই না। আর সর্বশেষ 12 তারিখের পরে দেখবেন খেলা, নির্বাচন, তাদের তথাকথিত সিলেকশন হইলেও না হইলেও খেলা দেখতে পারবেন। কারণ বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না। তাদের এখন ভাতার বদলে গেছে, তারা এখন কারে ভাতার মানবে, ইউনূস না জামাত নাকি তারেক রহমান? এই দ্বন্দ্বে আছে। 12 তারিখের পরে এটা ক্লিয়ার হয়ে যাবে যে তাদের ভাতার আসলে কারা, আর ভাইয়া কারা, আর বাপ কারা, আর সন্তান কারা। 12 তারিখের পরে বাংলাদেশের মানুষ ঘুমিয়ে থাকে বলে মনে করেন না যে তারা কুম্ভকর্ণের ঘুমে আছে। কুম্ভকর্ণ কিন্তু 6 বছরে 2 বার করে জাগতো, 6 মাসে 1 বার করে। তো বাংলাদেশের মানুষ কিন্তু 6 মাস ঘুমাবে না, তো 18 মাস ঘুম পাড়াইছেন, মানে 3 6 5 কুম্ভকর্ণের 3 ঘুম পার করে দিয়েছেন। আরো জনগণ ঘুমিয়ে থাকবে আপনি মনে করেছেন? গার্মেন্টস বন্ধ হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নাই, গণতন্ত্র নাই, আইন আদালত কিছু কাজ করে না। আর কতদিন? সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখার পরও যে দেশে 1 মাসে 29টা মানুষের লাশ পাওয়া যায়, জেলখানায়, ওই যে সাংবাদিক সাহেব, জেলখানায় কতজন মারা গেছে 1 মাসে? পরে বাংলাদেশে প্রতিদিন লাশ ভাসে। এগুলো বাংলাদেশের জনগণ ছেড়ে দিবে? আন্তর্জাতিক বিশ্ব ছেড়ে দিবে? হ্যাঁ, শুধিতে হইবে ঋণ, ঠিক আছে? দিনে দিনে তোমার বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। এই কবিতা তো পড়ছেন, যদি আমার ভুলে গেছে, এখন জানি না আগে পিছে কোন লাইন বলছে। শুনেন, এই বাংলাদেশকে আপনি যেদিকে যে জায়গায় এনে ছেড়ে দিয়েছেন, আমাদের সাংবাদিক সাহেব তো তুলে ধরছে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে অর্থনীতি কি ছিল, ক্ষমতায় আসার পর অর্থনীতি কি হয়েছে, ক্ষমতার থেকে তাকে সরিয়ে দেওয়ার পরে 17 মাসে বাংলাদেশের অর্থনীতি কোথায় তিনি তুলে ধরেছেন, সেটা আমি রিপিট করলাম না। শুধু এতটুকুই বলি, বাংলাদেশে গার্মেন্টস শিল্প ভ্যানিশ। এটা আমাকে আজকে 4 জন গার্মেন্টস ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই বিএনপি ঘরানার। মাছের জায়গায় আপনি লাশ চাষ করেছেন, এগুলো হিসাব আপনাকে দিতে হবে না? দিনে দিনে তোমার বাড়িতেছে দেনা, শুধিতেই হইবে ঋণ। বাংলাদেশের মানুষ এত বোকা মনে করেন? ও জনগণ যারা, আমরা তো ভাই রাজনীতি নেতা, আমরা জনগণ বলছি তো যে এরা ইন্ডেমনিটি বিল দিয়ে ভালো করেছে। আমি যে তাদের চাচা, এই যে আমার ভাবির পোলারা খুব উপকার করেছে। এই যে আমি বলেছি পেটে পাড়া দিয়ে পাবলিক নারী ভুড়ি বের করে ফেলবে, এই কথা তারাই সত্য প্রমাণ করবে, কারণ ইন্ডেমনিটি দিয়েছেন, আদালতে যেতে দিবেন না। তো আপনি যদি বিড়ালকে ঘরের সাইড দিকে বন্দি করে মারা শুরু করেন দরজা জানলা মেরে, তখন তো আপনিও বাঁচবেন না। আমি ছোটবেলায় একবার বিড়াল মারতে গিয়েছিলাম, দরজা জানলা বন্ধ করে। আমি জানি যে দরজা জানলা বন্ধ করে মারলে বিড়াল কি করে। তো এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের জনগণকে যেভাবে আপনি দরজা জানলা বন্ধ করে পিড়াইতেছেন, সবচেয়ে বড় কথা যে আপনি বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলেছেন। মানুষের পেটে ভাত নাই, উপরে যতই চাপা মারুক পেটে ভাত নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আরে ভাই, মেয়ের জামাইরে দাওয়াত যে লোকটা দিত প্রতি মাসে 1 বার করে, সে তখন বছরও 1 বার দিয়েছে কিনা আমার সন্দেহ আছে। আপনি বলেন তো, আপনি যা ডাটা নেন ভাই, আমি কষায়ের দোকানে ফোন দেই, আমি রিক্সাওয়ালারে ফোন দেই যে তার প্যাসেঞ্জার কয় টাকা দেয়, দামাদামে আগে যে লোক আগে রিক্সা উঠে বলতো চল, সেই লোক দূর থেকে আগে জিজ্ঞেস করে তোর ভাড়া কত। বুঝতে পারছেন? এটা কি আমি মিথ্যা বলেছি? এটা রিক্সাওয়ালা আমাকে বলেছে। যে চায়ের দোকানে যে লোকটা আগে, মনে করেন যে এখন বাকি খেতে সাহস পায় না মানুষ, কেন ইমাজিন? চায়ের দোকানদার আমাকে বলছে আর বড় ভাই তোমার কি কমু, কয় চায়ের দোকানে আমরা বাকি গেছে খান পরে দিয়ে তাও ডরায়, কারণ টাকা তো দিতে পারিস না, 3 মাস পরে তো দিতে হবে, ভয় পায় চা খাইতে। যে লোকটাকে আমি 6-7 মাস আগেই বলেছি, যে লোকের অফিসে গেলে সবাই কফি খাওয়াইতো, না খাইলে গালাগালি করতো, সেইখানে এখন লাল চাও খাওয়ায় না। কারণটা কি? এগুলোর সাথে নির্বাচনের সম্পর্ক আছে। আপনি যত কিছুই করেন, এই নির্বাচন দিয়ে আপনি পার পাবেন না। পাবলিক নারী ভুড়ি বাইর করবে পেটে পারা দেয়, নির্বাচন দিয়ে পালা যেতে আমার পিছনে যে, আরে ভাই আগেই তো বলছি যে এরা হলো সাপের লড়াই, এরা হলো খালাতো ভাই মামাতো ভাইয়ের ঝগড়া, বউ জামাইয়ের ঝগড়া। ওইখানে আমরা যাই, আমরা কাবাব হাত দিয়ে আমার দরকার নাই। তবে এটা আস্তে আস্তে স্ফুলিঙ্গ থেকে অনেক কিছু ঘটে যেতে পারে। এরা নিজেরা মারামারি করবে, খুনোখুনি করবে 12 তারিখের পরে, বা 12 তারিখ থেকে শুরু হবে, আপনি দেখতে পারবেন। কারণ ক্ষমতার ব্যাপার কেউ কাউকে ছাড় দেয় না, শুরুই হয় নাই। পিকচার আবিবি বাকি হ্যাঁ, এটা তো ট্রেলার দেখতেছেন আপনারা, পিকচার তো শুরুই হয় নাই। ভয়ঙ্কর কিছু ঘটবে, কি বললেন?
কেউ শুনেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে দিনই, এখানে এটা ঘটবে। শুনেন, 18 মাস যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে, আর জামাত ক্ষমতা ভোগ করতেছে। এই যে শ্বশুর বাড়ি, মানে জামাতের জন্য হলো শ্বশুর বাড়ি খাবার বালুর চরে হাগা, আর বিএনপির জন্য হলো এই যে দাগটা বা 12 তারিখ দাগটা পার হইলেই আমি এই মসনদটা আমার, মান্না সালো আমার, সব আমার, জমি আমার, পুকুর আমার, নদী আমার, পুকুর মায়া মানুষ আমার, সব আমার। তো এই যে আমার, আর একটা হলো আমার আছে, কোন দল হবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 13তম জাতীয় সংসদ নির্বাচন, যেটিকে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, খুবই সন্নিকটে। আজকে যখন ভিডিওটি করছি সেই দিন থেকে এই নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি আছে। যারা নির্বাচনের পক্ষ সমগ্র হয়েছেন তারা সর্বশক্তি দিয়ে নির্বাচনের মাঠে আছেন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেখানে সংঘর্ষ, এক্সট্রিম পর্যায়ের সংঘর্ষ হচ্ছে, আর যেখানে মোটামুটি একতরফা নির্বাচন হবে, যদিও 90% যে নির্বাচনী আসন রয়েছে সেখানে নীরবতা বিরাজ করছে। এর কারণ হলো একক প্রার্থী হিসেবে সেখানে বিএনপির প্রার্থী শক্তিশালী। অনেকে বিদ্রোহী হয়েছেন, কিন্তু জুৎসই কোনো খবর আমরা পাচ্ছি না। তাহলে বাংলাদেশে যদি আপনি 300টি আসন ধরেন, 300টি আসনের মধ্যে 10% আসন, মানে সকলে 30টি আসন, 30টি আসনে প্রতিযোগিতা হচ্ছে, এবং 30টি আসনের মধ্যে 8 থেকে 10টি আসনে খবরাখবর জাতীয় মিডিয়াতে আসছে, আর বাকি 270টি আসনে নীরবতা, পিনপত্র নীরবতা। প্রার্থীদের মধ্যে কোনো, যাকে বলা হয়, উল্লাস নেই, উচ্ছ্বাস নেই। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, লোকজন গা করছে না। নির্বাচন কি হবে কি হবে না, এখন এই সময়টিতে সেই ধরনের প্রশ্ন করা মানেই গণতন্ত্রের উপর চপেটাঘাত। এই ধরনের প্রশ্ন করা মানেই নির্বাচনের আয়োজন করছেন তাদেরকে অবমাননা করা। সরকার চাচ্ছেন যে এই ধরনের আলোচনা না হোক, কারণ সরকার এবার যে ইলেকশন করতে যাচ্ছে সেই ইলেকশনের ধরন এবং প্রকৃতি এই পৃথিবীতে ব্যতিক্রমধর্মী ঘটনা। সারা পৃথিবী চমকিত হবে। এর কারণ হলো একই সঙ্গে জাতীয় নির্বাচন, একই সঙ্গে গণভোট, এবং সেই গণভোটের মাধ্যমে মানে দুটো ভোট হবে, গণভোট আর হলো জাতীয় নির্বাচন। আর গণভোটের মাধ্যমে 3টি বিষয় এখানে বাস্তবায়িত হবে। 1 নম্বর হলো যে সরকার জুলাই সনদ তৈরি করেছে, তো সেই জুলাই সনদের স্বীকৃতি হবে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে। প্রথম, জুলাই সনদ স্বীকৃতি ছাড়া দ্বিতীয় জায়গাতে যাবে না। 3টা গেট তৈরি করা হয়েছে। প্রথম গেটটা হলো জুলাই সনদের, যাকে বলা হয় অনুমোদন, পার্লামেন্টের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে সেই জুলাই সনদের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী সংবিধানে যে সকল পরিবর্তন বা খসড়া তৈরি করা হয়েছে সেগুলোর অনুমোদন। এবং এই অনুমোদন না হওয়া পর্যন্ত পুরো যারা নির্বাচিত হলেন তাদের যে সংসদ সদস্য হিসেবে আইন প্রণয়নের যে স্বাধীন সার্বভৌম ক্ষমতা, বা জনগণ তাদেরকে যে ভোট দিয়েছে সেই ভোটের প্রেক্ষিতে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কার্যকর হবে না। তো সেক্ষেত্রে তারা একটি সংবিধান অনুমোদন করবেন, তারপর সংসদ যথারীতি চালু হলেও হতে পারে। এখন এই যে সংবিধান পরিবর্তন হবে, সেই সংবিধানের অসংখ্য মৌলিক বিষয়াদি, ইমপ্লাইড, পরোক্ষ এবং প্রত্যক্ষ কতগুলো মৌলিক চরিত্র রাষ্ট্র পেতে যাচ্ছে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়বে, এবং সেখানে বিরোধী দল থেকে যারা নির্বাচিত হবেন তারা 100% ক্ষমতার অধিকারী হবেন। যিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা এতটা শর্ত সাপেক্ষ হয়ে পড়বে যে প্রধানমন্ত্রী বিরোধী দলকে অ্যাভয়েড করে, রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে কোনো কাজই করতে পারবেন না। পার্লামেন্ট এমনভাবে গঠিত হতে যাচ্ছে, মনে হবে যে একটা ঝুলন্ত পার্লামেন্ট। এখানে ব্রুট মেজরিটি নিয়েও যদি বিএনপি 280টা সিটও পায়, তবুও তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো এই সকল বিষয় আবার যেটা হচ্ছে যে আর্টিকেল 70 অনুযায়ী সংসদ সদস্যদের উপরে দলের যে কর্তৃত্ব থাকে এটিও এবার মারাত্মকভাবে রহিত হবে। ফলে সংসদে হাউকাউ, সংসদ সদস্যদের দল পরিবর্তন, এগুলো নিয়ে পাকিস্তানে যা কিছু হয়েছে বা হচ্ছে, ঠিক ওইরকম একটা অনুরূপ একটি অবস্থা বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। আর এটা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ, এই মুহূর্তে যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে ভাবেন, বিশেষ করে বিএনপি, তাদের জন্য এটি গলার কাটা, মিস্ত্রির ছুরি। তারা না যেতে পারছেন ডান দিকে, না যেতে পারছেন বাম দিকে। এই মুহূর্তে নির্বাচনে তারা যেভাবে তোড়জোড় করছেন, এই নির্বাচন যদি হয়ে যায় আর সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য মাস্টার প্ল্যান নিয়েছে, সেই বিষয়গুলো যদি তারা বাস্তবায়ন করে,
তাহলে ওই যে শেখ হাসিনার জামাতে বিএনপি যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাও তাদের থাকবে না। 2 নম্বর হলো যে এই কর্মের জন্য সবাই তখন জনাব তারেক রহমান সাহেবকে দায়ী করবে যে তিনি ভারতের সাথে সমঝোতা করে, আমেরিকার সাথে সমঝোতা করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করে সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করার জন্য এবং সংবিধানের 12টা বাজানোর জন্য, এবং আলিরিয়া যে সংবিধান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যে সংবিধান, কিংবা ধরুন হাসনাত আবদুল্লাহ সার্জিসদের সেই জুলাই সনদ, নাহিদদের জুলাই সনদ, এইগুলোকে রাবার স্ট্যাম্প করার জন্য মূলত তারেক রহমান সাহেব এসেছেন, একটা মিশন করার জন্য। আর এই মিশন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবারিত যে সুযোগ সুবিধা এখন দেওয়া হচ্ছে সেগুলো আগামীতে তার জন্য বুমেরাং হবে। এটা বিএনপির যারা লোকজন আছেন তারা বুঝতে পারেন, এবং সারা বাংলাদেশে বিএনপির যে অবস্থা হবে সেই অবস্থা হবে পরিবর্তিত জায়গাতে বিএনপিকে সবাই বেঈমান, বিশ্বাসঘাতক, মুনাফিক মনে করতে পারে যদি সরকার সফল হয়। তো কাজে এখন বিএনপি এই মুহূর্তে আসলে বিএনপির মধ্যে তো অনেক লোক রয়েছেন, সবাই তো আর লন্ডনে যেতে পারবেন না, সবাই তো আর রাষ্ট্রীয় প্রোটোকল পাবেন না, সবাই তো আর রাষ্ট্রীয় নিরাপত্তার বেষ্টনীতে থাকবেন না। ফলে যখন জনরোষ বাড়বে, জনগণের ঘৃণা বাড়বে, এবং মুক্তিযুদ্ধের আদর্শ, সাংবিধানিক ভিত্তি থেকে শুরু করে যা কিছু আমরা এই মুহূর্তে গর্ব করি সবগুলো যখন এই বিএনপি নামক একটি দল, তাদের দ্বারা নির্বাচিত একটি সরকার, এবং সেই সরকারের সঙ্গে আমেরিকা, সেই সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সরকারের সঙ্গে জামাত, অন্য সবারই একটা যে পর্দার অন্তরালে যোগ সাজেশে এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়ন বা সংবিধান রচনা বা সংবিধান পরিবর্ধন পরিশীলিত করার যে কর্মযজ্ঞ আগামীতে আমরা শুনতে পাচ্ছি, তা বিএনপি রাজনীতিকে তছনছ করে দেবে। 1 2 নম্বর হলো যে ধরুন এসব কিছুই হলো না, কোনো কিছুই হলো না, কেবলই মাত্র একটি যে ম্যাটিকুলাস ডিজাইনের কথা হচ্ছে, সেই ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী একটা ফলাফল হলো, একটি নির্বাচন হলো, এবং সেই নির্বাচনে বিএনপি প্রধান বিরোধী দল থাকলো, যেটা 2009 সনে হয়েছিল। 2009 সনে বিএনপিকে যে কয়টি সিট দেওয়া হলো, এবারও বিএনপিকে ধরুন সেই কয়টি সিটই দেওয়া হলো, 30-35 আর বা 20-25, এবং এই সিটগুলো নিয়ে বিএনপি কথা বলতে পারবে না। এর কারণ হলো 2018 সনের যে নির্বাচনে বিএনপি কটা সিট পেয়েছিল? 8টি সিট। তো 8টি সিট নিয়ে তো তারা বগল বাজিয়েছে। ভবিষ্যতে যারা কর্তা ব্যক্তি তারা যদি বলে আরে বিএনপিতে অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, 2008 সনে তারা পেয়েছিল 8টি, আর 2026 সনে তারা পেয়েছে 18টি বা 28টি বা 38টি বা 48টি। বিশাল বিজয় বিএনপির। এটা তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। তারেক রহমান সাহেব যদি না আসতেন তাহলে কি হতো? তারেক রহমান সাহেব যদি বিএনপির হাল না ধরতেন তাহলে এই 8টি সিট থেকে বিএনপি কি 28টি সিটে যেতে পারতো, 18টি সিটে যেতে পারতো, 38 বা 48টি সিটে যেতে পারতো? কি বিজয়! এরকম যোগ্য নেতা না হলে কি দেশ চলে? তিনি দেশ নেতা। এগুলো নিয়ে ভবিষ্যতে কি ধরনের কথাবার্তা হবে, আমি জাস্ট যে কথাগুলো বললাম এটাকে আপনি সার্কোজিতে নিয়ে যান, সার্কাজিজমে নিয়ে যান, তাহলে বুঝতে পারবেন যে ভবিষ্যৎ কি হবে। এটা বিএনপির লোকজন বুঝে। অন্যদিকে যদি একটা ম্যাটিকুলাস ডিজাইনে এই যে এখন যে 10 দলীয় জোট রয়েছে, সেই 10 দলীয় জোটের সঙ্গে জাতীয় পার্টিকে ইনক্লুড করে দেওয়া হয়, জাতীয় পার্টিকে 30, 35, 40টা সিট দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে জামাত, এনসিপি, অন্যান্য জায়গাতে দেখা গেল যে সেই তারা বিজয়ী হয়ে যায়। কি বলবেন বলেন তো? কিছু বলার আছে? নিজের গালে থাপ্পড় দেওয়া ছাড়া। তারপরে সে কপালে সেই আমরা গ্রাম অঞ্চলে বলি মাদার গাছ মানে মান্দার গাছ, বড় বড় কাঁটা থাকে গাছে, সেই মান্দার গাছের সঙ্গে আপনার কপাল যদি আপনি গুঁতো থাকেন তাহলে আপনার যে কপাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এরকম একটা ফলাফল ঘোষিত হওয়ার পরে আসলে আপনার কিছুই করার থাকবে না। ইউ হ্যাভ নাথিং টু ডু। অতীত আমরা দেখেছি কার কতটুকু মুরদ আছে। 2014 সনে সারা বাংলাদেশ তছনছ করে দিয়েছিল বিএনপি এবং জামাত, কিন্তু যখন আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করে ফেললো, রাতারাতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু উলটপালট হয়ে গেল। রাষ্ট্র সরকারের তাবেদার শুরু করলো, প্রশাসন আমলাতন্ত্র তাদের তাবেদারি শুরু করলো, আর বিএনপি জামাত পালাতে আরম্ভ করলো। একই বছর 2018 আর 2024 তো কিছুই ছিল না, একটা শব্দ করার ক্ষমতা বিএনপি জামাতের ছিল না। আওয়ামী লীগের যে ইচ্ছা তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে অথবা শেখ হাসিনা মরে যাবে, এরপর বিকল্প কিছু একটা চিন্তা ভাবনা হবে। এই হলো রাষ্ট্র ক্ষমতা। তো সেক্ষেত্রে এখন যারা হালুম বীর সাচ্ছেন, মেরে ফেলবেন, খেয়ে ফেলবেন, একেবারে গদা দিয়ে পিটিয়ে শুয়ে ফেলবেন, বাংলাদেশে একেবারে কেয়ামত ঘটিয়ে ফেলবেন, অমুক ভবন দখল করবেন, অমুক ভবন যাকে বলা হয় ঘেরাও করবেন,
পদ্মা মেঘনা যমুনার পানি তছনছ করে ছেড়ে দিয়ে দেবেন, তাদের জন্য বার্তা হলো যে যদি কোনো ম্যাটিকুলাস ডিজাইন হয়, সেই ডিজাইনে যদি কেউ জিতে, সেই জিতার ফলে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারে আমলাতন্ত্র, আমাদের যে আমলাতন্ত্র, উইদিন 1 মিনিটের মধ্যে সেই সরকারের পিছনে সেই আমলাতন্ত্র আনুগত্য প্রকাশ করার জন্য, দাবিদারি করার জন্য দৌড় শুরু করবে রীতিমতো। আর আপনারা যারা আছেন তারা আঙ্গুল চুষবেন, উল্টো স্রোতে পালাবেন, আর চিন্তা করবেন হারলে কি হলো, আমরা কি বাঁচবো। এটাই নিয়তি। এর কারণ হলো বাঙালির 1000 বছর ইতিহাসে খুব অল্প সময় তারা রুখে দাঁড়ায় এবং খুব অল্প সময় সেই রুখে দাঁড়ানো অবস্থায় তারা দাঁড়িয়ে থাকতে পারে, আর বাকি সময় তারা ইয়ানফসি করে, ভয় পায়, আতঙ্কগ্রস্ত থাকে, আর সবসময় ক্ষমতার পুজো করে। যার হাতে ক্ষমতা, যার হাতে লাঠি, তার কাছে গিয়ে তারা অবনত হয়। হোক সে অসুর, হোক সে গোকরা সাপ, হোক সে মা কালী, হোক সে অন্য কোনো অশরীরী আত্মা বা জিন, ভূত প্রেত। দেখেন না গ্রামাঞ্চলে কি হয়, ভূতের ভয়ে কত তাবিজ কবাজ করে, জিনের সাহায্য পাওয়ার জন্য বা জিনের আসর থেকে নিজেকে বাঁচানোর জন্য কত ঝাড়ফুঁক হয়। কি মনে হয় এগুলো জিন আছে, ভূত আছে, নাকি আপনার মনের মধ্যে জিন ভূত আছে? একই অবস্থা, যখন এটা ফলাফল হয়ে যাবে, সেই ফলাফল হওয়ার পরে দেখবে যে কত জিন এসেছে, কত ভূত এসেছে, কত শয়তান এসেছে, কত ইবলিস এসেছে, কত ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব এসেছে। আর সেই ভয়ে আপনি যে কিভাবে কাঁপবেন আপনি এখন কল্পনাই করতে পারছেন না। যে হাঁটু দিয়ে এখন দাম্ভিকতা দেখাচ্ছেন, জমিনের উপর রেখে লেফট রাইট করছেন, সেই হাঁটু যে কিভাবে থরথর করে কাঁপবে আপনি কল্পনাই করতে পারবেন না। 2001 সন থেকে জাতীয় রাজনীতি দেখছি, 2009 সন থেকে ক্ষমতা রাজনীতি দেখছি, আর 2018 থেকে বিরোধী দলের রাজনীতি দেখছি। একই সঙ্গে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, অর্থনীতি সবকিছু দেখার আল্লাহ সুযোগ দিয়েছেন। আপনি বলুন তো 2001 সন থেকে কোন দাপটের লোকটা এখন পর্যন্ত টিকে আছে? 2001 সনে দাপট ছিল, আজকে আছে।